বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমরা 105 পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে? আজকে আমরা নতুন একটা ধারা শুরু করব 106। 106 নাম্বারটা, এই প্রত্যেকটা ধারা খেয়াল করেন, এই প্রত্যেকটা ধারা অসম্ভব এবং বেসম্ভব গুরুত্বপূর্ণ, মানে খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ধারা থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। তাহলে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা 106। 106-এ কী বলা আছে, আমি প্রত্যেকটার সাথে একটা করে উদাহরণ দিব। এটা হচ্ছে গিয়ে এভিডেন্স অ্যাক্টের, সাক্ষ্য আইনের 106। যারা নতুন জয়েন করছেন তাদেরকে বলতেছি, সাক্ষ্য আইনের 106। ঠিক আছে, দেখেন 106টা কি, আমি উদাহরণ দিব প্রত্যেকটার সাথে। 100% আপনারা ক্লিয়ার হয়ে বুঝবেন আশা করি ইনশাল্লাহ, নাহলে প্রশ্ন করতে পারবেন লাস্টের দিকে। 106-এ বলা আছে, যখন কোনো কিছু বিশেষভাবে কাহারও জানার কথা, বিশেষভাবে যখন কোনো কিছু বিশেষভাবে কাহারও জানার কথা, ওইটা প্রমাণ করার দায়িত্ব তার। দুইটা উদাহরণ দিব। যখন কোনো কিছু বিশেষভাবে কাহারও জানার কথা, কাহারও অবগত হওয়ার কথা, বিশেষভাবে বলতে এই জিনিসটা তারই জানা সম্ভব। বিশেষভাবে বলতে বোঝানো হয়েছে এই জিনিসটা তার পক্ষে জানা সম্ভব, অন্য কারো পক্ষে জানা সম্ভব হতেও পারে, তবে তার পক্ষে জানাটা সবচেয়ে সহজ। তার মানে যখন কোনো কিছু বিশেষভাবে কাহারও অবগত থাকার কথা, বিশেষভাবে কাহারও জানার কথা, তাহলে ওই জিনিসটা তাকেই প্রমাণ করতে হবে। এখন আসেন, এই ভাষাটা একটু কঠিন হয়ে গেল, আমি দুইটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এটা একেবারে সহজ করে দিচ্ছি। উদাহরণ দুইটা কি খেয়াল করেন। মনে করেন যে জরিনারে আটক করছে ট্রেনে। কেন আটক করছে? জরিনা, তুমি ট্রেনে টিকিট ছাড়া বিনা টিকিটে ট্রেনে চড়ছো, বিনা টিকিটে। তাহলে এখন বলেন, ট্রেনে টিকিট কাটছে, এইটা কার কাছে এই জ্ঞানটা, এই বিষয়টা কার জানার কথা? এই বিষয়টা জানার কথা জরিনার। অর্থাৎ জরিনা ট্রেনে টিকিট কাটছে কি কাটে নাই, এটা বিশেষভাবে জরিনা অবগত হওয়ার কথা, অন্য কেউ জানবে না। তাহলে এই আইনটা তো অনেক আগের, তখন তো এত আধুনিক সিস্টেমও ছিল না, নাম উঠে যাবে, কে চড়বে, কে কি করবে। তখনকার সিচুয়েশনে চিন্তা করেন। তার মানে কি, যদি কোনো ব্যক্তি দাবি করে যে না, আমি বিনা টিকেটে না, আমি টিকিট নিয়েই ট্রেনে উঠছি, তাহলে তাকেই প্রমাণ করতে হবে সে টিকিট নিয়ে ট্রেনে উঠছে। কারণ সে টিকিট কিনছে কি কিনছে না, এটা তার শুধুমাত্র বিশেষভাবে তার অবগত হওয়ার বিষয়, এটা অন্য কেউ। আর জরিনা টিকিট কিনছে কি না, এটা তো পাশের বাড়ির সখিনা জানার কথা না। ঠিক আছে, তার মানে এই যে বিশেষভাবে অবগত, তার মানে আমি লাইনটা বুঝাইতে পারলাম কিনা আপনাদেরকে, যে বিশেষভাবে কোনো কিছু যখন কারো বিশেষভাবে অবগত হওয়ার কথা, তাহলে ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে এই জিনিসটা, তাকেই প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়, যে বিশেষভাবে জিনিসটা জানে। তাহলে জরিনা বিনা টিকেটে ট্রেনে ওঠার জন্য দায়বদ্ধ হয়েছে, লায়েবল হয়েছে, তাকে টিটি ধরছে। এখন সেদের টিকিট কাটছে, এটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়। এইটা একটা ঘটনা, একটা উদাহরণ দিলাম। এবার দ্বিতীয় উদাহরণ দেই, তাহলে আপনাদের বিষয়টা একেবারে ক্লিয়ার হবে। মনে রাখবেন, স্বামী স্ত্রী, আমি একটা আমার মানে স্টুডেন্ট বলেন যে, আমি যখন ফার্স্ট ঢাকা জজ কোর্টে জয়েন করি, আজ থেকে আরও অনেক আগে, একটা হেয়ারিং আমি শুনি, আমার কাছে খুব ভালো লাগছে হেয়ারিংটা। 4 নাম্বার কোর্ট স্যার, নজিবুল্লাহ হিরো স্যার এই মামলাটার আর্গুমেন্ট করছে। তো শুনানির এক পর্যায়ে এই মামলাটা ছিল একজন সুপ্রিম কোর্টের লয়ার তার স্ত্রীকে মানে মারছে, এরকম একটা মামলা। এবং এইরকম মামলায় এখন মামলাটায় কি হয়েছে, যে কথা এক পর্যায়ে আদালত বলতেছে যে স্বামী স্ত্রীকে মারছে, অথবা স্বামীর ঘর থেকে স্ত্রী চিৎকার দিয়ে বাহির হয়েছে। এইটা কিন্তু একটা সার্কুমেস্টেন্সিয়াল এভিডেন্স, বুঝছেন কিনা? যেমন সার্কুমেস্টেন্সিয়াল এভিডেন্সটা আমি বলি আপনাদেরকে, যেমন একটা ঘরে ধরেন দুইজন ব্যক্তি ছিল, একজনকে মার্ডার অবস্থায় পাওয়া গেছে, ঘরের অন্যান্য আসবাবপত্র, এরপরে হচ্ছে চেয়ার, খাট, আলমারি আওলানো। তার মানে এইটা একটা ধারণা করাই যায় যে এইখানে
তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে অথবা মার্ডার হয়েছে এরকম, এগুলাকে বলা হয় সার্কুমেস্টেন্সিয়াল এভিডেন্স। যেমন এই সার্কুমেস্টেন্সিয়াল এভিডেন্সের ক্ষেত্রে অর্থাৎ পরিবেশগত অর্থাৎ পারিপার্শ্বিক সাক্ষ্য যেটা, যে মানুষের চোখ ধোঁকা দেয়, কিন্তু পারিপার্শ্বিক সাক্ষ্য সার্কুমেস্টেন্সিয়াল এভিডেন্স কখনো ধোঁকা দেয় না। এটা একটা প্রচলিত কথা আছে, ঠিক আছে? তাহলে এটা কেন, উদাহরণটা কেন বললাম, যে 106 ধারা বোঝানোর জন্য বললাম যে স্বামী আর স্ত্রী, খেয়াল করেন, স্বামী আর স্ত্রী দুইজন একত্রে রাতের বেলা ছিল। সকালবেলা স্বামীকে মৃত পাওয়া গেছে। সকালবেলা খেয়াল করেন, সকালবেলা স্বামীকে মৃত পাওয়া গেছে। এখন স্ত্রীকে ব্যাখ্যা করতে হবে কেন তার স্বামী মৃত্যুবরণ করছে, এটা স্ত্রীকে ব্যাখ্যা করতে হবে। এখন আসেন, সচরাচর কি হয়? সচরাচর হত্যা মামলায় রাষ্ট্র দাবি করে অমুক হত্যা করছে, প্রমাণ করতে হয় রাষ্ট্রকে। কেন? কারণ বার্ডেন অফ প্রুফ লাইস অন হু ক্লেইম ইট, প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায় যে দাবি করে। কিন্তু স্বামী আর স্ত্রী একত্রে ছিল, কোনো কারণে যদি স্বামী মৃত হয় তাহলে স্ত্রীকে ব্যাখ্যা করতে হবে কেন স্বামী মৃত। এই ব্যাখ্যা না পারার কারণে, আমি একটা আইনে পড়ছি যে ব্যাখ্যা না দেওয়ার কারণে স্ত্রীকে আদালত দণ্ড দিতে পারবে। এখন আসেন এবার ভাইস ভার্সা, উল্টাটা চিন্তা করেন, যে স্বামী স্ত্রী একসাথে ছিল, সকালবেলা স্ত্রীকে মৃত দেখা পাওয়া গেল, স্বামীকে ব্যাখ্যা করতে হবে স্ত্রী কেন মারা গেছে। এই না মারা ব্যাখ্যা করতে না পারলে এই না পারার ভিত্তিতে আদালত দণ্ড দিতে পারে, বিবেচনা করতে পারে। তার মানে দেখেন, স্বামী স্ত্রী একত্রে ছিল, তাদের মধ্যে কি হয়েছে এইটা বিষয়টা ব্যাখ্যা করার অধিকার, ব্যাখ্যা করার একমাত্র দায়িত্ব কিন্তু তাদের, বিশেষভাবে জ্ঞাত। স্বামী স্ত্রীর মধ্যে রাতের বেলা কি হয়েছে এটা পাশের বাড়ির জরিনা খালা, সখিনা খালা জানবে না। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে এটা স্বামী আর স্ত্রী জানে, তার মানে বিশেষভাবে তারা অবগত আছে। তাহলে 106 ধারা বলা আছে যে যখন কোনো কিছু বিশেষভাবে কারো অবগত থাকে তাহলে ওইটা প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়। অর্থাৎ সকালবেলা দেখা গেল স্বামী মারা গেছে, স্ত্রীকে ব্যাখ্যা করতে হবে কেন স্বামী মারা গেছে, অথবা সকালবেলা দেখা গেল স্ত্রী মারা গেছে, স্বামীকে ব্যাখ্যা করতে হবে কেন মারা গেছে। তার মানে প্রমাণের দায়িত্ব তাদের উপর বর্তায়। আশা করি খুব ক্লিয়ারলি একেবারে বুঝতে পারছেন। এখন 106 ধারা আপনারা উদাহরণটা 3টা স্টার চিহ্ন দিয়ে রাখেন, আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে বিনা টিকেটে রেলগাড়িতে ভ্রমণের দায়ে ক অভিযুক্ত হইল, তাহার নিকট টিকিট ছিল, ইহা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়, যে উদাহরণটা প্রথম আপনাকে দিলাম। এই 106 ধারার এই দুইটা উদাহরণ আপনাদের যারা রিটেন পরীক্ষার্থী এবং যারা এমসিকিউ প্রবলেমেটিক কোয়েশ্চেন আসে তাদের উভয়ের জন্য খুবই অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এই দুইটা ফ্যাক্টর তুলে দিল, যে স্বামী মারা গেছে, স্ত্রী এখন ব্যাখ্যা, প্রমাণের দায়িত্ব কার? স্ত্রীর। কোন ধারায় বলা আছে? 106 ধারায় বলা আছে। অথবা একজন ব্যক্তি বিনা টিকিটে ট্রেনে উঠলো, এখন সে যে টিকিট কাটছে এটা প্রমাণের দায়িত্ব কার? এটা প্রমাণের দায়িত্ব যে দাবি করছে যে টিকিট কাটছি তার, এবং এটা প্রমাণের দায়িত্ব 106 ধারায় বলা আছে। আশা করি ইনশাল্লাহ 106 ধারাটা একেবারে মুখস্থ হয়ে গেছে আপনাদের। এবার আমরা সামনে আগাই। 107 ধারা, 107 ধারা। আমি প্রত্যেকটা ধারার সাথেই একটা করে উদাহরণ বলবো এবং আপনারাও চেষ্টা করবেন উদাহরণগুলো লিখে রাখতে, কারণ এটা আপনাদের রিটেন বলেন, আপনাদের জীবনের জন্য বলেন, আপনাদের বেসিকের জন্য বলেন, সব ক্ষেত্রে এই উদাহরণগুলো কাজে লাগবে। 107 ধারাটা কি? 107 ধারাটা আগে একটা উদাহরণ দেই, পরে বলবো আপনাদেরকে। উদাহরণটা হচ্ছে, মনে করেন অনেক ছোটোবেলা পিন্টু মা বাবার সাথে রাগ করে একেবারে বর্ডার পার হয়ে ভারতে চলে গেছে, ঠিক আছে? ভারতে চলে গেছে। পরবর্তীতে সে ভারতে যাওয়ার পর মা বাবার সাথে যোগাযোগ করে আজকে 30-35 বছর যাবৎ মা বাবার কাছে কি করতেছে? টাকা পাঠায়, বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন জিনিস পাঠায়। হুট করে জন্টু এসে বলল যে আরে পিন্টু তো, আপনারা তো জানেন পিন্টু জীবিত, কিন্তু পিন্টু তো জীবিত না, পিন্টু মৃত। সে তার পরিবর্তে অন্য একজন ব্যক্তি আপনাদেরকে এই বিভিন্ন মাঝে মাঝে টাকা পাঠায় অথবা আপনাদেরকে চিঠি পাঠায়, খোঁজ খবর নেয়। তার মানে কি? এই যে জন্টু দাবি করলো, অর্থাৎ সবাই জানে কি? সবাই জানে আজকে 35 বছর যাবৎ সে জীবিত। আর জন্টু দাবি করলো না সে জীবিত না, সে মৃত। তাহলে এখানে এখানে প্রমাণ সে যে মৃত
এটা জন্টু দাবি করলো না, তাহলে প্রমাণের দায়িত্ব জন্টুর হাতে। এবার আইনে চলে যাই। এবার আইন কি বলতেছে? আইন বলতেছে যে যখন কোনো ব্যক্তি 30 বছর যাবৎ জীবিত, খেয়াল করেন, যখন কোনো ব্যক্তি 30 বছর যাবৎ জীবিত, সবাই জানে যখন কোনো ব্যক্তি 30 বছর যাবৎ জীবিত, অর্থাৎ সবাই জানে এই লোকটা 30 বছর যাবৎ জীবিত। যখন কোনো ব্যক্তি 30 বছর যাবৎ জীবিত, অর্থাৎ সবাই জানে এই লোকটা জীবিত। এখন যে ব্যক্তি এসে দাবি করবে এই লোকটা মৃত, তাকেই প্রমাণ করতে হবে সে মৃত। খেয়াল করেন, তাহলে 107 ধারাটা কি? 107 ধারাটা হচ্ছে যখন সবাই জানে বিগত 30 বছর যাবৎ সে জীবিত, তাহলে যে ব্যক্তি দাবি করবে সে মৃত, তাকেই প্রমাণ করতে হবে সে মৃত। ক্লিয়ার? 107 শেষ আমাদের। এইটাই 107 সহজ। এরপরে আসেন 108। 108টা কি? 108ও আমি একটা উদাহরণ দেই, ঠিক আছে? 108 ধারাও একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে গিয়ে দে অনেক আগের ঘটনা। এরকম এক লোক ভারতের একটা সে এরকম নৌবিহারে নৌকায় নাকি স্টিমারে উঠতে গিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায় নাই দীর্ঘ 5 বছর, 6 বছর, 12 বছর, 10 বছর যাবৎ, এবং সবাই নিখোঁজ, এবং সবাই জানে সে মারা গেছে। তাহলে এখন ওই যে ওই লোকটা মারা গেছে, এখন হুট করে জরিনা এসে বলল, আরে না, আজকে আপনারা 10 বছর যাবত তারে দেখতেছেন না, ঠিক আছে, কিন্তু আমি তো ঠিক গতকালকে তারে দেখলাম জীবিত, ওই লোকটা জীবিত। তাহলে যে দাবি করবে সে জীবিত, তাকেই প্রমাণ করতে হবে সে জীবিত, অর্থাৎ জরিনাকে প্রমাণ করতে হবে যে সে জীবিত। এখন আসেন ধারায় কি বলছে দেখি। যখন কোনো একজন ব্যক্তি 7 বছর যাবত, খেয়াল করেন, যখন কোনো একজন ব্যক্তি 7 বছর যাবত নিখোঁজ, এবং 7 বছর যাবত নিখোঁজ, এবং 7 বছর যাবত নিখোঁজ এবং মৃত জানে, সবাই জানে সে মৃত, সবাই জানে যে 7 বছর যাবত তার কোনো খোঁজ খবর নাই, এবং তারা শুনছে এবং জানছে সে মৃত, তাহলে আইন ধরে নিবে সে মৃত। যে ব্যক্তি দাবি করবে সে জীবিত, তাকেই প্রমাণ করতে হবে সে জীবিত। তাহলে 108 ধারার মূল কনসেপ্টটা কি? 108 ধারার মূল কনসেপ্টটা হচ্ছে যে যখন স্বাভাবিক অনুযায়ী একজন ব্যক্তি 7 বছর যাবৎ নিখোঁজ, স্বাভাবিক অনুযায়ী একজন ব্যক্তি 7 বছর যাবৎ নিখোঁজ, তার কোনো সংবাদ নাই, খোঁজ খবর নাই, তাহলে যে ব্যক্তি দাবি করবে সে জীবিত, তাকেই প্রমাণ করতে হবে সে জীবিত। আমি আবার একটু সামারি করতেছি, একেবারে মুখস্থ করে ফেলেন, যেন আমার মুখে শুনতে শুনতেই আপনাদের মুখস্থ হয়ে যায়। খেয়াল করেন ধারাটা কি? ধারাটা বলা হচ্ছে যে 106 বলা আছে যে যখন কোনো কিছু কারো বিশেষভাবে অবগত হওয়ার কথা, বিশেষভাবে অবগত হওয়ার কথা, তাহলে ওই বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। 106 শেষ। 107-এ আমরা কি পড়লাম? যে যখন 107টা বললাম যে যখন একজন ব্যক্তি 30 বছর যাবৎ জীবিত, যে ব্যক্তি দাবি করবে সে মৃত, তাকেই প্রমাণ করতে হবে সে মৃত। 108-এ আমরা জানলাম যে যখন একজন ব্যক্তি 7 বছর যাবৎ নিখোঁজ, তার কোনো খোঁজ খবর নাই, যে দাবি করবে সে জীবিত, তাকেই প্রমাণ করতে হবে সে জীবিত। শেষ, আমরা এই জিনিসটা জানলাম। এরপরে আসেন 109। আমি ইনশাল্লাহ কোনো ধারাই বাদ দিচ্ছি না, সবগুলো, এবং খুব সহজভাবে বুঝবো আমরা, যেন আমাদের এই এভিডেন্স অ্যাক্টে 15 থেকে 15 থাকে। অনেকে অনেক কথা বলবে যে 15 থেকে 15 সম্ভব না, হ্যাঁ অ্যাটসেট্রা। এইটা তো হতাশার কথা। আমরা আশায় থাকবো, কেন সম্ভব না? অবশ্যই সম্ভব ইনশাল্লাহ, আমরা ভালোভাবে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? অর্থাৎ আমরা কেন আশা করব না? আশা করেই তো আমরা ভালো পড়বো, ঠিক আছে? আমরা কেন হাল ছেড়ে দিব? তাহলে 109 ধারাটা হচ্ছে গিয়ে, 109 ধারাটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে। 109 ধারায় কয়েকটা সম্পর্কের কথা বলা আছে, খেয়াল করেন, সম্পর্কগুলো আগে লিখেন। যেমন 1 নম্বরে বলা আছে, ধরেন পার্টনারশিপ। মনে করেন আমি বললাম আমি আশরাফ উদ্দিন আর হচ্ছে গিয়ে এই ধরেন আক্তার সাহেব, আমরা একটা পার্টনারশিপ বিজনেস শুরু করলাম। আমরা পরস্পর পার্টনার, এটা একটা বিষয়, তার মানে পার্টনার, অংশীদার, একটা বিষয়। 2 নাম্বারটা হচ্ছে জমিদার বর্তমানে হচ্ছে ল্যান্ডলর্ড বা জমিদার, আর প্রজা ভাড়াটিয়া, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে জমির মালিক আর ভাড়াটিয়া প্রজা। আর 3 নাম্বারটা হচ্ছে গিয়ে লিখেন আপনারা একটা মালিক আর প্রতিনিধি।
মালিক আর প্রতিনিধি। প্রতিনিধি আমি প্রত্যেকটা উদাহরণ দিব। 1 নম্বরে কি বললাম দেখেন, 1 নম্বরে বললাম অংশীদারি, এটা এইভাবে লিখে দেই অংশীদার, অংশীদারি অথবা অংশীদারি, ঠিক আছে। আমি বললাম আমি আশরাফুদ্দিন আক্তার সাহেব আমরা একটা অংশীদারি পার্টনারশিপ বিজনেস করতেছি, এইটা একটা। জমিদার আর প্রজা, জমিদার আর প্রজা অর্থাৎ বাড়িওয়ালা আর ভাড়াটিয়া, এইটা। মালিক আর প্রতিনিধি, তিনোটাই কি সম্পর্ক না? দেখেন এগুলো কিন্তু তিনোটাই সম্পর্কের কথা বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আশরাফুদ্দিন আক্তার সাহেবের সাথে কি সম্পর্ক? অংশীদারি সম্পর্ক। জমিদার আর প্রজার সাথে কি সম্পর্ক? বা মালিক ভাড়াটিয়ার সম্পর্ক, মানে ল্যান্ডলর্ড আর ভাড়াটিয়ার সম্পর্ক। আর মালিক আর প্রতিনিধির সাথে কি সম্পর্ক? মালিক সে তার লিগেল রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি, চাকরি করে তার অধীনে। তার মানে এই তিনোটা হচ্ছে সম্পর্ক। এখন 109 ধারায় বলতেছে যে যদি কেউ কোনো সম্পর্ক দাবি করে অথবা সম্পর্কের অবসান দাবি করে, তাহলে তাকেই প্রমাণ করতে হবে সে সম্পর্কে আছে অথবা তাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন আসেন উদাহরণ দেই, তিনোটার উদাহরণ দিব। ধরেন একটা কাজ করে ফেলছে আক্তার সাহেব পার্টনারশিপ বিজনেসের থেকে। এইবার কাজ করার পর আমি আশরাফুদ্দিন বললাম না না, আক্তার সাহেবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, অংশীদারি সম্পর্ক নাই, এটা সে এইটা আমি জানি না এটা এই কাজটা। তখন আমি আশরাফুদ্দিন যেহেতু দাবি করতেছি যে আমার সাথে আক্তার সাহেবের কোনো সম্পর্ক নাই পার্টনারশিপের, তখন আমি আশরাফুদ্দিনকেই প্রমাণ করতে হবে যে আমার সাথে আক্তার সাহেবের বিগত এতই জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আমাদের সাথে পার্টনারশিপ ভঙ্গ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তার মানে দেখেন, অথবা আক্তার সাহেব একটা লাভ করছে ব্যবসায়, তো এবার আমি আশরাফুদ্দিন বললাম যে এই আক্তার সাহেব আপনি লাভ করছেন পার্টনারশিপ বিজনেস, আমাকে কেন পার্টনারশিপ দিবেন না? তখন আশরাফুদ্দিন আমি এবার বললাম যে আক্তার সাহেবের সাথে আমার একটা পার্টনারশিপ বিজনেস আছে। তাহলে এই যে আমি দাবি করলাম পার্টনারশিপ বিজনেস আছে, এটাও আমাকেই প্রমাণ করতে হবে। অর্থাৎ একটা সম্পর্ক চলা অথবা একটা সম্পর্ক শেষ হওয়া, দুইটা যদি আমি দাবি করি, সেটা যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে, গেল একটা বিষয়। এরপর আসেন ভাড়াটিয়া, প্রজা হিসেবে সে একটা কাজ করছে। এখন আমি জমিদার বললাম না, সে তো আমার প্রজা না, গত 3 মাস আগে আমি তাকে বাড়ি থেকে বাহির করে দিছি। তার মানে আমি দাবি করতেছি তার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, তার মানে এটা আমাকেই প্রমাণ করতে হবে তার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। আবার সে একটা কাজ করছে, আমি বললাম না সে আমার ভাড়াটিয়া হিসেবে এই কাজটা করছে, তখন আমাকেই প্রমাণ করতে হবে, জমিদারকেই প্রমাণ করতে হবে সে আপনার ভাড়াটিয়া। দলিল দেখাইতে হবে যে দেখেন তার সাথে আমার এখনও দলিল চলমান, অথবা দলিল দেখাইতে হবে যে দেখেন তার সাথে যে আমার সম্পর্ক শেষ হয়েছে, এই সেই দলিল। তার মানে অংশীদারি সম্পর্ক শেষ অথবা সমাপ্ত, শেষ অথবা শুরু অথবা অবসান হওয়া, যে দাবি করবে তাকে প্রমাণ করতে হবে। জমিদারি এবং প্রজার সাথে সম্পর্ক শেষ অথবা সমাপ্ত অথবা অবসান অথবা শুরু, যে দাবি করবে তাকে প্রমাণ করতে হবে। এরপর আসেন মালিক আর প্রতিনিধি। ধরেন প্রতিনিধি মালিকের পক্ষ হয়ে একটা কাজ করছে, এবার মালিক এই কাজটা একটা দুর্ঘটনা হয়ে গেছে অথবা অন্যায় হয়ে গেছে, এবার মালিক বাঁচার জন্য বললো না না সে তো আমার প্রতিনিধি না, এই কাজটা সে আমার পক্ষ থেকে করে নাই। তখন এই মালিককেই প্রমাণ করতে হবে সে যে তার প্রতিনিধি না, তাকে দেখাইতে হবে যে দেখেন 3 মাস আগেই তার সাথে আমার চুক্তি শেষ হয়ে গেছে, সে এখন আমার কোম্পানির আর প্রতিনিধি না। তার মানে মূল বিষয়টা কি 109 ধারায় 3টা জিনিস মনে রাখবেন: অংশীদারি, জমিদার প্রজা, মালিক প্রতিনিধি। এই 3টা সম্পর্ক থাকা, বিদ্যমান থাকা অথবা শেষ হওয়া, যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে তাদের মধ্যে সম্পর্ক আছে, অথবা তাকেই প্রমাণ করতে হবে তার মধ্যে সম্পর্ক নাই। শেষ। আশা করি 109 ধারা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আসেন 110 ধারা। 110 ধারাটা হচ্ছে গিয়ে মালিকানা প্রমাণের দায়িত্ব। এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা স্টার চিহ্ন দেন। এই ধারাগুলো যেগুলো বলতেছি প্রত্যেকটাই আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মালিকানা প্রমাণের দায়িত্ব। আচ্ছা, মালিকানা প্রমাণের দায়িত্ব দেখেন, মালিকানা প্রমাণের দায়িত্ব কি, আমি একটা উদাহরণ দিই তারপরে আপনাদেরকে বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে যে ধরেন একটা প্রপার্টির মালিক হচ্ছে মেহেদি হাসান। মেহেদি হাসান এই প্রপার্টির মালিক, দখলে আছে।
মেহেদি হাসান এই প্রপার্টির দখলে আছে। ঠিক আছে, শুধু এতটুকু মনে রাখেন যে মেহেদি হাসান এই প্রপার্টির দখলে আছে। আমি আশরাফুদ্দিন দাবি করলাম যে মানে আমি আশরাফুদ্দিন দাবি করলাম যে মেহেদি হাসান এই জায়গার মালিক না। খেয়াল করেন, উদাহরণটা খেয়াল করেন, মেহেদি হাসান এই জায়গার দখলে আছে। আমি আশরাফুদ্দিন দাবি করলাম যে মেহেদি হাসান এই জায়গার মালিক না। তাহলে আমি আশরাফুদ্দিনকেই প্রমাণ করতে হবে যে সে মালিক না। অর্থাৎ প্রমাণের দায়িত্ব কার? মেহেদির যে সে এই জায়গার মালিক, নাকি প্রমাণের দায়িত্ব আশরাফুদ্দিনের যে সে এই জায়গার মালিক না? তার মানে একটা যখন এই মূল টেক্সটটা পড়েন এবার আপনারা, যে ব্যক্তি কোনো কিছুর দখলে আছে বলে দেখানো হয় সেই ব্যক্তি উহার মালিক কি না, এই রকম কোনো প্রশ্ন যদি উঠে দাবি করে কেউ, তাহলে যে দাবি করবে যে সে মালিক না, প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়। আমি মূল টেক্সটটা একেবারে পড়ে দিলাম। আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে এই বিষয়টা পানির মতো ক্লিয়ার হবে। মনে করেন উদাহরণটা হচ্ছে, এই জায়গার মালিক হচ্ছে গিয়ে কে? সুবর্ণ মল্লিক, উনি এই জায়গার মালিক। ঠিক আছে, এখন আমি আশরাফুদ্দিন দাবি করলাম যে না না, উনি তো এই জায়গার মালিক না। এখন এই জায়গার মালিক যে উনি না, এইটা প্রমাণের দায়িত্ব সুবর্ণ মল্লিকের না, এইটা প্রমাণের দায়িত্ব হচ্ছে আমি আশরাফুদ্দিনের। যে এইটা প্রমাণের দায়িত্ব যে সে যে এই জায়গার মালিক না। যদি প্রমাণ করতে না পারি তাহলে শেষ, মামলা শেষ। তাহলে মূল কথাটা, মালিকানা প্রমাণের দায়িত্বর বিষয়টা কি? যখন কোনো একজন ব্যক্তি কোনো কিছুর দখলে থাকে, মনে করেন জরিনা দখলে আছে, যখন কোনো ব্যক্তি কোনো একটি কিছু দখলে আছে, এখন যে ব্যক্তি দাবি করবে সে এই মালিক না, তাকেই প্রমাণ করতে হবে সে মালিক না। শেষ। এই কথাটা বলা আছে 110-এ। ক্লিয়ার? এরপরে আসেন 111। 111টা ইন্টারেস্টিং। 111 ধারা, এইটা সচরাচর এখন অবধি কোনো ধারায় আসে নাই, কিন্তু জুডিশিয়ারি আমার কাছে কেন মন বলতেছে তুলে দিতে পারে ধারাটা। আচ্ছা, 111 ধারাটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে পড়াইছি, আপনারা চাইলে রেকর্ডিংটাও দেখবেন। তামাদি আইনের ডেফিনেশন ক্লজে সরল বিশ্বাস কাকে বলে আমি আপনাদেরকে পড়াইছিলাম। সরল বিশ্বাস কাকে বলে? তামাদি আইনের ডেফিনেশন ক্লজ 2-তে, 2-এর সাবসেকশন কত আমার ঠিক মনে পড়তেছে না। সরল বিশ্বাস মনে আছে? 3টা এলিমেন্টস নিয়ে, যথাযথ, সতর্কতা, মনোযোগ, এরপরে হচ্ছে যুক্তি মানে সতর্কতা, এই 3টা জিনিস। 2-এর 7, হ্যাঁ তো 2-এর 7। তাহলে সরল বিশ্বাসের ডেফিনেশন বলা ছিল ওইখানে। 111 ধারায় বলতেছে যে কোনো লেনদেনের মধ্যে সরল বিশ্বাস ছিল। যে দাবি করবে সরল বিশ্বাসের কথা, তাকেই প্রমাণ করতে হবে সরল বিশ্বাস ছিল। তার মানে এখন আসেন, লেনদেনের মধ্যে সরল বিশ্বাস ছিল, এটা প্রমাণের দায়িত্ব কোন ধারায় বলা আছে? এইভাবে একটা এমসিকিউ এবার আসতে পারে, কারণ এখন পর্যন্ত কোনো এমসিকিউ এটা আসে নাই, সচরাচর আলোচনা হয়ও না। এখন জুডিশিয়ারি প্রশ্ন তো করে আসলে আপনারা খুঁটিনাটিভাবে পড়ছেন কিনা, সূক্ষ্মভাবে পড়ছেন কিনা, এটা চেক করার জন্য। তাহলে 111টা তাদের পছন্দের একটা হট টপিক হইতে পারে। ঠিক আছে, 111 ধারায় কি বলা আছে? আপনি কোনো লেনদেনের ক্ষেত্রে সরল বিশ্বাস ছিল কিনা। এখন আসেন, আমি আশরাফুদ্দিন একটা লেনদেন করছি এবং আমি দাবি করছি যে এখানে আমার সরল বিশ্বাস ছিল, তাহলে আমি আশরাফুদ্দিনকেই প্রমাণ করতে হবে সরল বিশ্বাস ছিল বা সরল বিশ্বাস, বা এটাকে আমরা বলি বোনাফাইড ইন্টেনশন। একটু বেসিক বলে দেই, লিখে রাখেন। ইন্টেনশন দুই প্রকার। ইংলিশ টার্মগুলো মুখস্থ করে ফেলতে হবে। 1 নম্বরে হচ্ছে বোনাফাইড ইন্টেনশন বা সরল বিশ্বাস, আর 2 নাম্বারটা হচ্ছে ম্যালাফাইড ইন্টেনশন বা গিল্টি, খারাপ চিন্তা অথবা খারাপ চিন্তাভাবনা। তাহলে ইন্টেনশন আমরা 2 প্রকার, একটা হচ্ছে বোনাফাইড ইন্টেনশন আর একটা হচ্ছে ম্যালাফাইড ইন্টেনশন। তাহলে এই যে লেনদেনের ক্ষেত্রে বোনাফাইড ইন্টেনশন ছিল, যে ব্যক্তি দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে
111 ধারায় বলা আছে। তার মানে লেনদেনের ক্ষেত্রে বোনাফাইড ইন্টেনশন বা সরল বিশ্বাস কোন ধারায় প্রমাণের দায়িত্বের কথা বলা আছে? এমসিকিউতে আসতে পারে 111 ধারায় এটা প্রমাণের দায়িত্বের কথা, প্রমাণের কথা বলা আছে। ম্যালাফাইড মানে ব্যাড। হ্যাঁ, পারফেক্ট। এখন আসেন খারাপ চিন্তা, যেটাকে আমরা বলি 112। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, 112 নাম্বার ধারাটা অসম্ভব গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। 112 ধারাটা খুবই ইন্টারেস্টিং, মজার একটা বিষয়। মজার বিষয়টা হচ্ছে গিয়ে মজার বিষয় বলতে প্র্যাকটিক্যাল আসপেক্টে এটার প্রয়োগ আপনারা বেশি পাবেন, এই দৃষ্টিতে বললাম। সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে যদি বিবাহ বলবৎ থাকে, এখানে দুইটা কনসেপ্টের কথা বলা আছে। এক নাম্বার কনসেপ্টটা হচ্ছে স্বামী স্ত্রী তাদের মধ্যে যদি বিবাহ বলবৎ থাকে, তাহলে তাদের মাধ্যমে যে সন্তান জন্ম হবে এই সন্তানও বৈধ। আলাদাভাবে এই সন্তান বৈধ কিনা সেটা প্রমাণ করা লাগবে না। খেয়াল করেন, আলাদাভাবে এই সন্তান বৈধ কিনা এটা প্রমাণ করা লাগবে না। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে গিয়ে স্বামী এবং স্ত্রী বিবাহ বলবৎ আছে, তাদের স্বামী এবং স্ত্রী বিবাহ বলবৎ আছে, তাহলে বিবাহ বলবৎ থাকাকালীন তাদের যে সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তানটা হচ্ছে একটা বৈধ সন্তান। এইটা নিয়ে কোনো ব্যাখ্যা নাই। এটা মানে আলাদাভাবে সন্তান বৈধ কিনা আপনাকে প্রমাণ করা লাগবে না, এটা কনক্লুসিভ প্রুফ, এটা চূড়ান্ত প্রমাণ। তবে একটা কথা আছে, এটা খণ্ডনযোগ্য চূড়ান্ত প্রমাণ। খণ্ডনযোগ্য কেমনে হইল? এই চূড়ান্ত প্রমাণটা খণ্ডনযোগ্য কেমনে? ধরেন স্বামী আজকে 10 বছর যাবৎ বিদেশে, এখন তাদের বিবাহ তো বৈধ আছে, বিবাহ বলবৎ আছে, কিন্তু স্ত্রী প্রেগনেন্ট। আইন বলতেছে এই সন্তানকে তো আপনি কোনোভাবেই বৈধ বানাইতে পারবেন না। কেমনে বানাবেন? স্বামী তো আজকে 10 বছর যাবৎ বিদেশে। তার মানে এটা কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ, তবে এটা খণ্ডনযোগ্য চূড়ান্ত প্রমাণ। অর্থাৎ এটা খণ্ডন করা যাবে। কেমনে খণ্ডন করা যাবে? যে স্বামী স্ত্রী স্বাভাবিকভাবে একসাথে মিলিত হওয়ার কোনো সুযোগই ছিল না, 10 বছর দেশের বাহিরে, স্ত্রী কিভাবে বৈধ সন্তান জন্ম দিবে? তার মানে 1 নাম্বার কনসেপ্টটা আমরা জানতে পারলাম কি, স্বামী স্ত্রীর বিবাহ বলবৎ থাকা অবস্থায় যে সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তান একটা বৈধ সন্তান, এবং এই সন্তানদের বৈধ এই মর্মে কোনো আলাদা কি করা লাগবে না, এটা কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ। তবে চূড়ান্ত প্রমাণ হলেও এটা রিভিউটেবল প্রিজাম্পশন, খণ্ডনযোগ্য করা যাবে। খণ্ডনযোগ্য কেমনে খণ্ডন করা গেল? ওই যে স্বামী 10 বছর বিদেশে ছিল, তাহলে কেমনে সম্ভব এই সন্তানকে বৈধ করা? সম্ভব না। 1 নাম্বার কনসেপ্ট আমরা বুঝতে পারলাম। এরপরে আসেন 2 নাম্বারটা বলা আছে যে স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে গেছে। ঠিক আছে, স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে গেছে। তালাক হয়ে যাওয়ার পর 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তানও বৈধ, অর্থাৎ তার আগের ঘরের সন্তান। এটা আগের ঘরের সন্তান বলতে ওই পিতার সন্তান। তবে এখানে শর্ত আছে, মহিলা অবিবাহিত থাকা লাগবে। মহিলা, এখানে আইনে বলা আছে অবিবাহিত থাকা লাগবে। এই কারণে মনে রাখবেন, আপনারা যারা মুসলিম ল পড়বেন, মুসলিম লতে 2টা বিষয় আছে। স্বামী স্ত্রী তালাক হওয়ার পর 3 তুহুর পরিমাণ অপেক্ষা করা লাগে। 3 তুহুর পরিমাণ, নারীদের একটা যে পিরিয়ড আছে, এই 3 পিরিয়ড অথবা 3 তুহুর পরিমাণ 3টা পবিত্রতার সময় পর্যন্ত অপেক্ষা করা লাগে। পরবর্তীতে সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে একজন নারী। এখন আসেন, কিন্তু কেন এই 3 তুহুরটা? এই 3 তুহুরের মধ্যে যদি তার পেটে কোনো সন্তান আছে কি আছে না এটা নিশ্চিত হওয়া। যদি সন্তান থাকে, তাহলে এই সন্তান জন্মদানের পরে, বুঝছেন কিনা, তাকে বিবাহ করতে হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে, এর আগে না। তার মানে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে বিবাহ বিচ্ছেদ, তার মানে 112 ধারায় 2টা কনসেপ্টের কথা আলোচনা করা হয়েছে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে গিয়ে 1 নাম্বারটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বলবৎ থাকলে তাদের সন্তানও বৈধ হবে। আর 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ হলেও 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলেও এই সন্তান বৈধ হবে। এখন আসেন, আপনাদের মধ্যে অনেক জ্ঞানী লোক আছে যারা 280 দিনের সংক্ষেপে করবে। 30 দিয়া করেন তো, 30 কত হয় বলেন তো? 280 দিন কত মাসে হয়? 30 3 24, 240, 7
8 300 3 নং 27। আচ্ছা 280 দিনের কথা, যাক মাসের হিসাব বাদ দেন, মাসের হিসাব করা যাবে না। ও আপনাদেরকে ইন্টারেস্টিং একটা বিষয় বলি, যে এখানে ব্রেন খাটানোই যাবে না। আইনের যেই জায়গায় বলা আছে মাস, সেই জায়গায় মাস সাইন দিবেন। যেই জায়গায় বলা আছে বছর, সেই জায়গায় বছর সাইন দিবেন। আপনি ব্রেন, যেই জায়গায় বলা আছে 365 দিন অথবা 364 দিন, আপনি ব্রেন খাটে বছর, 1 বছর লিখবেন না, 365 দিন অথবা 364 দিন লিখবেন, ঠিক আছে? এখন আসেন, হ্যাঁ 9 মাস 10 দিন হয়, 9 মাস 10 দিন, হ্যাঁ। তাহলে আপনাদের অনেকে হিসাব করে 9 মাস 10 দিন দিল, ধরেন জুডিশিয়ারি আপনাদেরকে প্রশ্ন করে দিল 9 মাস 10 দিন অথবা 280 দিন অথবা 10 মাস এরকম। তো অনেকে চালাকি করে চিন্তা করবে 280 দিনের মাসের হিসাবে কত, 9 মাস 10 দিনই হয়, এইটাই সাইন দেই। তাহলে ভুল হবে, ভুল হবে। আপনাকে 280 দিন আছে মানে আইনে 280 দিনই সাইন করতে হবে। এটা শুধু এই সাবজেক্টের ক্ষেত্রে না, আমি আপনাদেরকে সিপিসি পড়াবো, সিআরপিসি পড়াবো। আইনের যেই জায়গায় কার্য দিবস বলা আছে সেই জায়গায় কার্য দিবস হবে। আইনের যেই জায়গায় শুধুমাত্র দিন বলা আছে দিন হবে। আইনের যেই জায়গায় শুধুমাত্র মাস বলা আছে মাস হবে। আইনের যেই জায়গায় শুধুমাত্র বছর বলা আছে বছর হবে। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়।